তোমার আমার গল্প, লেখিকা আশু, পর্ব ৫ ও ৬। রিধিকে আশিরের রুম থেকে বের হতে দেখে রুমি বলে, সামলে পথ বাড়িও ননদিনী। রিধি চমকে উঠে নিজেকে সামলিয়ে বলে, কি বলছো ভাবি? রুমি হেসে বলে, প্রেমিকা না হতে পারলেও প্রেমিকা হওয়ার সব রাস্তা বুঝি, বুঝলে? রিধি হালকা হেসে বলে, তেমন কিছু না ভাবি। তুমিও না, যাও তো। যাচ্ছি যাচ্ছি, প্রেমের গন্ধ পাচ্ছি। ভাবি, সেদিন রাত পার হয়। পরদিন তমার বিয়ের কেনাকাটা করার জন্য সবাই মিলে শপিংয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। আশির যথারীতি নিজের ডিউটি আর ফাইলপত্র নিয়ে ব্যস্ত থাকায় যেতে চাচ্ছিল না, কিন্তু তৌসির চৌধুরী ড্রয়িং রুমে এসে এক প্রকার নির্দেশ দেওয়ায় সুরেই বলল, আশির, রিধি আর রুমিদের সাথে তুইও যাচ্ছিস? মেয়েদের সাথে বাচ্চাটা আছে, আর শপিং মলে এত ভিড়, তুই সাথে থাকলে আমি নিশ্চিত থাকব। বড় ভাইয়ের কথা ফেলার সাহস আশিরের কোনো দিনই ছিল না, তাই না চাইতেও গাড়ি বের করতে হলো আশিরকে। গাড়ির পেছনের ছিটে রুমি, রিধি আর ছোট তুলি বসলো। তুলি বলেছিল, আমি একটা বড় লাল লেহেঙ্গা নিব মাম্মা। রুমি বলে, নিবে নিবে। রিধি বলে, না না, আজকে তুলির শপিং ক্যান্সেল ভাবি। তুলির অনেক জামা কাপড় আছে। তুলি কান্না করে দিল, বলে। রিধি বলে, আরে বোকা, তুই না কিনলে জমবে নাকি? কাঁদবি না খবরদার, কাঁদলে তো নাকের সিঙাড়া তোকেই খাওয়াবো। তুলি বলে, ছি ফুপি, তুমি নোংরা ছি। রিধি বলে, ওকে ওকে, আমাকে যেন কেউ ফুপি না বলে, আমি নোংরা। তুলি ভ্যাবাচাকা খেয়ে রিধির হাত ধরে বলে, না না ফুপি, গুড, বিউটিফুল। সবাই হেসে ওঠে। তুলি আধো আধো ইংরেজি শুনে। রিধি বলে, হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। এরই মাঝে রাস্তায় রিধি মিররে বেশ কয়েকবার তাকালেও আশিরের দৃষ্টি আসলেই নিজের চোখ সরিয়ে নিয়েছে লজ্জায় আর সংকোচনে। ওদের এই লুকায়িত কাহিনী রুমির চোখও এড়ায়নি। এরই মাঝেই গাড়ি পার্কিং লটে থামায় আশির। শপিং মলে যাওয়ার পর পুরো সময় জুড়ে চলল তুলি আর রিধির দুষ্টুমি। ওদের কেনাকাটা শেষ হতেই বাড়ির বড়দের জন্য আশির আর রুমি জামা কাপড় পছন্দ করছিল। এদিকে তখন তুলি মিষ্টি গলায় ফেসফেস করে রিধিকে বলল, ফুপি, চাচ্চু যেন না দেখে, চলো আমরা আইসক্রিম খাই। রিধি তুলির গালে টিপ দিয়ে হেসে বলল, চল, মিস্টার ডাইনোসর অন্য দোকানে জামা দেখছে, এই সুযোগে আমরা 2 আইসক্রিম সাবার করে দিই। 2 ফুপি ভাতিজি মিলে আইসক্রিম হাতে নিয়ে গল্প করতে করতে শপিং মলের বাইরে খোলা চত্বরে আসে। মিষ্টি বিকেলের রোদ, চারপাশ জুড়ে গাড়ি আর মানুষের আনাগোনা। ঠিক তখনই রাস্তার ওপাশের একটা বিশাল শোরুমের বিলবোর্ড তুলির প্রিয় কার্টুন চরিত্র ডোরেমন এর এক বিশাল রঙের ছবি চোখে পড়ে। আইসক্রিম হাতে থাকা অবস্থাতেই তুলি খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, ফুপি দেখো! ডোরেমন। রিধি এক হাতে তুলিকে হালকা ধরে অন্য হাতের টিস্যু দিয়ে হাত মুখ মুছছিল। 1 সেকেন্ডের জন্য ওর নজর অসাবধান হতেই তুলি এক ঝটকায় রিধির হাত ছাড়িয়ে রাস্তার ওপারে দৌড় দিল। তুলি, দাঁড়াও! রিধির কণ্ঠনালী চিরে চিৎকার বের হলো। সে দৌড়ে যেতে চাইল, কিন্তু তার আগে চোখের পলকে ঘটে গেল অঘটন। একটা বেপরোয়া গতিতে আসা বাইক তুলির একদম কাছে এসে বিকট শব্দে ব্রেক কষল। ব্রেকে কাজ হলেও বাইকের সাইডের ধাক্কায় ছোট্ট তুলি ছিটকে গিয়ে ফুটপাতে পড়ল। তুলি! রিধির চিৎকার শুনে আশির আর রুমি বাইরের দিকে আসছিল, তারা ছুটে এলো। রাস্তার মাঝখানে রক্তে ভেজা তুলিকে দেখে আশিরের ভেতরের ধীর স্থির ডাক্তার মানুষটা মুহূর্তেই হারিয়ে গেল। সে দৌড়ে এসে রিধির থেকে তুলিকে কোলে তুলে নিল। তুলির মাথায় আর পায়ে রক্ত জমে গেছে, নিথর হয়ে আছে শরীরটা। এরপর রুমিও এসে তুলিকে নিজের বুকে আগলে নিল। রিধি ততক্ষণে ভয়ে কাঁপতে কাঁপতে থরথর করে তুলির পাশে এসে দাঁড়িয়েছে, চোখে পানির বন্যা। আশির তুলি রেখে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে রিধির দিকে ফিরল। আশিরের চোখ তখন যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। না বুঝে, কোনো কথা না শুনে আশির সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রিধির গালে। তোর জ্ঞান কোনো দিনও হবে না রিধি। আশিরের গর্জন চিরে বের হলো, এই ভরা রাস্তায় একটা বাচ্চার হাত তুই ছাড়লি কিভাবে? তুই মানুষ না অন্য কিছু। থাপ্পড়ের চোট আর আশিরের এই নির্মম অভিযোগে রিধি যেন স্তব্ধ হয়ে গেল।
গালের ব্যথার চেয়েও 1000 গুণ বেশি ব্যথা গিয়ে বিঁধল ওর বুকে। হৃদি কাঁপছিল, চোখে অঝরে ধারায় পানি। ঠিক তখনই মেয়ের রক্তাক্ত দেহ দেখে রুমি জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়লেন। একদিকে নিথরের মতো তুলি, অন্যদিকে জ্ঞান হারানো রুমি। পরিস্থিতি সামলাতে আশির দুজনকে নিয়ে হসপিটালের দিকে গাড়ি ছোটালো। পিছনের সিটে বসে রিধি একাই দুজনকে সামলানোর চেষ্টা করছিল, আর ওর বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছিল। হসপিটালের জরুরি বিভাগের বাইরে এক থমথমে নীরবতা। খবর পেয়ে বাড়ির সবাই সহ তৌসির চৌধুরী পাগলের মতো ছুটে এসেছেন। যে মানুষটাকে সবসময় পাহাড়ের মতো শক্ত দেখা যায়, সেই তৌসির চৌধুরী চোখ আজ জলে ভাসছে। সে করিডোরের দেয়ালে হেলান দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হয়ে এসে সবাইকে আশ্বস্ত করলেন, ভয়ের কিছু নেই, মাথায় আর পায়ে বেশ আঘাত পেয়েছে, তবে বড় কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। কিছুদিন শক্ত বেড রেস্টে থাকলে তুলি একদম সুস্থ হয়ে যাবে। পুরো পরিবার এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুমে ভাবের জ্ঞান ফিরে এসেছে, তাকে অন্য কেবিনে রাখা হয়েছে। ডাক্তার সবাইকে তুলির সাথে এক এক করে দেখা করার অনুমতি দিলেন। সবাই ভেতরে গেলেও রিধি কেবিনের ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। সে ঘরের বাইরের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোঁপাচ্ছিল। অপরাধ বোধে নিজেকে শেষ করে দিচ্ছিল সে। মনে হচ্ছিল আজ যদি তুলির কিছু হয়ে যেত তবে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারত না। এদিকে কেবিনের ভেতরে গিয়ে সবাই তুলির পাশে বসতেই তুলি অস্পষ্ট গলায় চারপাশে রিধিকে খুঁজতে লাগলো। ফুপি কই? ফুপিকে আনো। তুলি ধীর গলায় বলল, তোমরা সরো, ফুপিকে এনে দাও। সবাই এদিক ওদিক তাকালো। রিধি ভেতরে আসছে না দেখে আশির ঘর থেকে বের হয়ে এলো, জানালার পাশে হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়ানো। রিধির কাছে গিয়ে আশির থমথমে গলায় বলল, তুলি খুঁজছে তোকে, যাচ্ছিস না কেন? রিধি আশিরের দিকে একটা বারো চোখ তুলে তাকালো না। নিঃশব্দে মাথা নিচু করে আশিরকে পাশ কাটিয়ে সে ভেতরে গেল। তুলির বেডের পাশে গিয়ে রিধি ধীর পায়ে বসল। অশ্রুসিক্ত চোখে তুলির ছোট হাতটা জড়িয়ে ধরে আকুল হয়ে বলল, মামনি, আমার জন্য সব হয়েছে, আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুলি নিজের ব্যান্ডেজ করা হাতটা দিয়ে রিধির বুড়ো আঙুলটা আলতো করে চেপে ধরল। ব্যথায় ওর মুখটা কুঁকড়ে যাচ্ছিল, তবুও মিষ্টি করে হেসে বলল, আমার দোষ ফুপি, সরি, তোমার হাত ছাড়া আমার উচিত হয়নি, সরি ফুপি। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আশিরের বুকটা মুহূর্তে একটা অজানা মোচড় দিয়ে উঠল। সে ভেবেছিল রিধি বুঝি আইসক্রিমের তোপে খেয়াল না করে তুলির হাত ছেড়ে দিয়েছিল, কিন্তু সত্যিটা যে এত আলাদা, আর নিজের ভুলের কারণে যে অন্যায়ভাবে রিধিকে সে থাপ্পড় মেরেছে তা অনুধাবন করতে আশিরের বুকটা কেঁপে উঠল। রিধিও তো ওর মতোই শোকে ছিল, মেয়েটাও তো ছোট, সে নিজেই টলারেট করতে পারেনি। একজন ডক্টর হয়ে সেখানে রিধি তো ওর তুলনায় কিছুই না। আশির থমকায় অনুশোচনায় রিধির দিকে তাকিয়ে রয়। এদিকে তুলির কথা শুনে বাড়ির বাকিদের চোখ থেকেও রিধির প্রতি জমা হওয়া অসন্তোষের মেঘ কেটে গেল। তারাও তো এক প্রকার রিধিকে দোষারোপেই দেখেছিল। খানিকক্ষণ পর তুলি ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়ল। আশির আর বাকিরা একটু বাইরের দিকে গেলে তৌসির চৌধুরী এসে রিধির পাশে দাঁড়ালেন। তৌসির রিধির কাঁধে হাত রেখে পরম মমতায় বললেন, কান্না করিস না রিধি, আমি জানি তোর কোনো দোষ নেই। আমার বোন আমার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসে, এটা আমাদের বাড়ির সবার জানা। কেন নিজেকে এত দোষ দিচ্ছিস? রিধি আর সামলাতে পারল না। তৌসিরের শক্ত বুকটায় মাথা রেখে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠে বলল, ভাইয়া, বিশ্বাস করো আমার জন্যই সব হয়েছে। আমি তো পাগলামি করে ওকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, সব দোষ আমার ভাইয়া, সব দোষ আমার। তৌসির রিধির মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন তুলি ঠিক আছে তো, তাই না? আর তোর বিন্দুমাত্র কোনো দোষ নেই, একদম কান্না করবি না বলে দিলাম, ভাইয়া আছে তো। দরজার বাইরে দাঁড়িয়ে আশির, তৌসির আর রিধির এই পুরো কথোপকথনটা শুনল। ওর হৃদয়ে তখন এক তীব্র অনুশোচনার অপরাধবোধ দাবানলের মতো জ্বলছে। যে রিধিকে সে প্রাণ দিয়ে আগলে রাখতে চেয়েছিল, আজ সে নিজ হাতে তাকে এত বড় একটা আঘাত দিল। রিধির কাছে গিয়ে ক্ষমা চাওয়ার মতো সাহসটুকুও আজ আশিরের নেই। আর রিধি আশিরের থাপ্পড় খাওয়ার পর থেকে সে আশিরের দিকে আর একটিবারের জন্য তাকায়নি। জানালার কাছের দিকে তাকিয়ে রিধি নিঃশব্দে ভাবছিল, একটা মানুষ আর কতবার ভুল বুঝবে আমাকে?
যাকে এত ভালোবাসি, সে যদি সবসময় এভাবে না বুঝে ভুল বোঝে, তবে তার সাথে বাকিটা জীবন কাটাবে কিভাবে? হসপিটালে সেই নিঝুম করিডোরে দাঁড়িয়ে রইল দুটো হৃদয়, একজন অপরাধবোধে চূর্ণ বিচূর্ণ, আর অন্যজন এক বুক অভিমানে বরফ হয়ে যাওয়া এক শালিক পাখি। পরদিন সকালে তুলির জ্ঞান পুরো দস্তর ফিরলে এবং ডক্টর তাকে বিপদমুক্ত ঘোষণা করলে সবাইকে কিছুটা আশ্বস্ত দেখা গেল। তবে চৌধুরী বাড়ির বাতাসে যে বিষাদের মেঘ জমিয়ে রইল তা কাটল না। বিশেষ করে আশির আর রিধির মধ্যকার বরফ শীতল নীরবতা পুরো পরিবেশকে থমথমে করে রেখেছিল। হসপিটাল থেকে তুলিকে বাড়ি নিয়ে আসার পর আশির প্রায় সারাক্ষণই নিজেকে ডিউটির অজুহাতে বাইরে বা নিজের রুমে আটকে রাখলো। যে আশির চৌধুরী সবসময় সুশৃঙ্খল, শান্ত আর আত্মবিশ্বাসী, সেই মানুষটার ভেতরে আজ এক তীব্র অনুশোচনার আগুন জ্বলছিল। আয়নায় নিজের ডান হাতটার দিকে তাকালেই আশিরের মনে হচ্ছিল এই হাত দিয়ে সে তার সবচেয়ে কাছের মানুষটাকে, তার শালিক পাখিকে অমানবিকভাবে আঘাত করেছে। রিধির সেই কান্না ভেজা স্তম্ভিত চাহনি আশিরের মস্তিষ্ক থেকে এক মুহূর্তের জন্য সরছিল না। ওদিকে রিধি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। সে আর কারো সামনে বেশি আসছে না। এমনকি আশিরের রুমের পাশ দিয়ে যাওয়ার সময়ও চোখ নিচু করে দ্রুত পার হয়ে যাচ্ছে। গালের আঘাতের ডাকটা হয়তো কয়েকদিনে মিলিয়ে যাবে, কিন্তু আশিরের অবিশ্বাস আর না বুঝে হাত তোলার ক্ষতটা যে তার হৃদয়ে গভীরে গেঁথে গেছে। দুপুরবেলা ড্রয়িং রুমে সবাই যখন তুলিকে ঘিরে বসেছিল, আশির হাসপাতাল থেকে ফিরে সোজা রিধির দিকে এগোনোর চেষ্টা করলো। রিধি তখন তুলির জন্য স্যুপ নিয়ে আসছিল। আশিরকে সামনে হেঁটে আসতে দেখে রিধি এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর চোখ ফিরিয়ে আশিরকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। রিধি, একটু শোন। আশিরের গলাটা কেমন যেন অপরাধবোধে জড়িয়ে এলো। চৌধুরী বাড়ির কঠিন ডাক্তারের কণ্ঠে এমন ব্যাকুলতা কেউ কখনো শোনেনি। রিধি থামল, কিন্তু আশিরের দিকে ফিরে তাকালো না। বরফ শীতল কণ্ঠে বলল, তুলির স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে ভাইয়া, আমাকে যেতে দিন। ভাইয়া শব্দটা আশিরের বুকে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। এতদিন ধরে যে মানুষটা তাকে ভালোবেসে ভালো লাগাই মিস্টার ডাইনোসর বলে ডেকে এসেছে, আজ তার মুখে এই প্রথাগত সম্মান প্রদর্শন আশিরকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিল। আশির হাত বাড়িয়ে রিধির আইসক্রিম খাওয়ার অভ্যাস। মিষ্টি অভিমান আর সেই লাজুক হাসিগুলোকে ব্যাকুলভাবে চাইল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা রিধি যেন আজ একদম এক অচেনা শক্ত বরফের মূর্তি। আশির খুব নিচু গলায় বলল, সেদিন আমি যা করেছি ভুল করেছি, নিজেকে সামলাতে পারিনি। আমি বুঝতে পারিনি যে তুই। আপনার কিছু বোঝানোর প্রয়োজন নেই। রিধি আশিরের কথা শেষ হতে দিল না। মুখ না তুলে শান্ত অথচ চরম অভিমানী স্বরে বলল, আপনি তো ঠিকই করেছেন, আপনি ডক্টর, আপনি বড়, আপনার তো অধিকার আছে না বুঝে বিচার করার আর থাপ্পড় মারার। আমারই ভুল ছিল। ডাইনোসরদের কাছে মানুষদের অনুভূতির আশা করাটাই বোকামি। কথাটা বলেই রিধি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা তুলির রুমের দিকে হেঁটে চলে গেল। আশির সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটি অপরাধবোধে আর অপরাধের মতো যন্ত্রণায় বন্ধ হয়ে এলো। সে বুঝতে পারল, থাপ্পড় মেরে সে শুধু রিধির শরীরে আঘাত করেনি, রিধির মনের ভেতর জমে থাকা তার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছে। রুমি ভাবি দূর থেকে পুরো দৃশ্যটা দেখলেন। আশিরের এই ছটফটানি আর চূর্ণ বিচূর্ণ রূপ দেখে তিনি ধীর পায়ে আশিরের পাশে এসে দাঁড়ালেন। আশির, রুমি মৃদু গলায় বললেন, ওকে একটু সময় দাও। মেয়েটার অভিমান আজ অনেক গভীর। যে মানুষটাকে ও নিজের আকাশ ভাবত, সেই মানুষের কাছ থেকে এই অন্যায় আঘাত ও সহ্য করতে পারছে না। আশির দেয়ালের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল, আমি কিভাবে এই ভুলটা করলাম ভাবি? আমি ওকে রক্ষা করতে চেয়েছিলাম, অথচ আমি ওকে সবচেয়ে বেশি কষ্ট দিলাম। রুমি ভাবি আশিরের কাঁধে হাত রেখে বললেন, ভালোবাসায় রাগ আর আঘাত যত বড় হয়, মান ভাঙানোর পরটাও ততটাই কঠিন হয়। আশির, না ভাবি, ভুল ভাবছো তুমি, তেমন কিছুই না। রুমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে তুলির দিকে এগিয়ে গেল। এদিকে আশির নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার মনে এখন একটাই পণ, যে কোনো মূল্যে নিজের সব গাম্ভীর্য আর অহংকার বিসর্জন দিয়ে হলেও সে তার শালিক পাখির এই জমাট বাঁধা অভিমান ভাঙাবেই।